নমস্কার। রবিবারের আমেজে আমি পৌলমী চলে এসেছি গান গল্প কথায়। আর তোমরা যারা গল্প শুনতে খুব ভালোবাসো, দেরি করো না, চলে এসো আমাদের এই গল্পের আসরে। রবিবার মানেই গান গল্প কথা উইথ পৌলমী। আজকের গল্প ওলসই। গল্পটি লিখেছেন অন্বেষা রায়। অবাক হওয়া গলায় প্রসূন বলল, কেন? স্বপর্ণাকে বলবে না কেন? মাসে একবার অন্তত যার সঙ্গে দেখা না করলে চলে না, তাকেই ছেলের জন্মদিনে ডাকবে না? কেমন অভদ্রতা হয়ে যাচ্ছে না? ইলিনা প্রশ্নটাকে উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বলল, আরে দূর, তুমি অত ভেবো না তো। নেমন্তন্ন করলে ওরই চাপ, বর যা জিনিস। প্রসূনের কপালের ভাঁজ কমে না, সংশয় ছাপিয়ে বুড়বুড়ি কাটে কৌতূহল। বর যা জিনিস মানে? আসতে দেবে না নাকি? রিটার্ন গিফটের ব্যাগগুলো গুছিয়ে তুলতে তুলতে ইলিনা বলল, জানি না, তবে খুব যে সন্দেহবাতিক সেটা জানি। মারধর হয়তো করে না, তবে আজে বাজে কথা বলে হেনস্থা করে প্রায়ই। প্রসূন কথা বাড়ায় না, ইলিনার ওপর পূর্ণ আস্থা আছে তার। সব দিক সামলে সকলকে নিয়ে চলার অদ্ভুত ক্ষমতা আছে মেয়েটার। নিজের মা, বাবা, জ্যাঠা, জেঠিকে তো চেনে প্রসূন। বিয়ের পর পর ইলিনা রান্নায় নুন কম বেশি করে ফেলত প্রায়ই। মুখে খাবার তুলেই বিরক্তিতে মুখ কুঁচকে যেত সকলের। বাবা বলতেন, বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে যা দেখছি। মা ফোড়ন কেটে বলতেন, আরও আনো চাকরি করা বউ। MA পাস শুনে একেবারে গদগদ হয়ে গেলে সকলে। ঠিক কি না দিদি ভাই? জেঠি ঠোঁট বেঁকিয়ে সায় দিয়ে বলতো, আমি তো তোকে প্রথমেই বলেছিলাম ছোট, এখন মিলিয়ে নে। বোনের তখনও বিয়ে হয়নি। সমজদারি স্বরে সে ইলিনার কাছে জানতে চাইতো, তোমার দিদিও এমন রান্না করতো বুঝি? তারপরই অর্থপূর্ণ হাসিমাখা চোখে তাকাতো জেঠি আর মায়ের দিকে। ইলিনার দিদি ডিভোর্সি, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বাপের বাড়ি চলে এসেছে মেয়েকে নিয়ে। প্রসূন এসব দেখে স্তম্ভিত হয়ে যেত। মনে হতো যেন কোনো মোটা দাগে টিভি সিরিয়াল দেখছে। রাগে খাওয়া ছেড়ে উঠে যেত, কোনো দিন প্রতিবাদও করত। কিন্তু যার জন্য এত কিছু, সেই এসে বাধা দিত। জোর করে ঘরে টেনে নিয়ে গিয়ে বলতো, কিচ্ছু বলার দরকার নেই, সময় দাও, সব ঠিক হয়ে যাবে। তবে মুখে যাই বলুক, চোখের নিচে গাঢ় হতো মন খারাপ। ত্বকের জৌলুস নিভে যেতে যেতে জানান দিত সব ঠিক নেই। মাঝে মাঝে আনমনা হয়ে বাইরের দিকে তাকিয়ে থাকত। প্রসূন বা নিজের মা, দিদির কাছেও অভিযোগ করতো না কোনো। প্রসূন যখন ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিঃশব্দে ক্ষমা চাইতো, তখন শুধু বলতো, দিদির যা হলো, আমারও যদি সেই রকম কিছু হয় তাহলে আর মা বাবা বাঁচবে না। অনেক সাধ করে আমার বিয়ে দিয়েছেন, আমাকে একটু মানিয়ে চলতেই হবে। ইলিনার নিষ্প্রভ স্বর, ম্লান হাসির দিকে তাকালে ভয় করত প্রসূনের। মনে হতো আর কিছুদিন এখানে থাকলে হারিয়ে ফেলবে প্রিয় নারীকে। তাই সুমসুম হওয়ার পর উদ্যোগ করে পাড়ি দেয় দেশের বাইরে। সেখানে 5টা বছর মনের মতো আদরের সংসার তাদের। সব কিছু গুছিয়ে নিয়েছিল দুজনে। বছর আড়াই আগে অফিস থেকেই নির্দেশ এলো দেশে ফেরার। প্রসূনের বাবার অসুস্থতা, ইলিনার মায়ের মৃত্যু, সব কিছু এমন সাঁড়াশির মতো চেপে ধরল যে দেশে না ফিরে উপায় থাকল না। বাড়িতে পা দিয়েই প্রসূন বুঝেছিল, এই 5 বছরে মানুষগুলো একটুও বদলায়নি। মাঝের কয়েক বছর বাইরে থাকার কারণে ইলিনার উপর ক্ষোভ যেন তাদের দ্বিগুণ হয়ে গেছে। অন্যদিকে যুক্তিবোধ আর আধুনিকতায় আরও ঝকঝকে হয়ে উঠেছে ইলিনা। যে অন্যায়গুলো আগে মায়ের মুখের দিকে তাকিয়ে মুখ বুজে সহ্য করে নিত, সেগুলো আজকাল প্রবল প্রতিরোধে ফিরিয়ে দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইলিনা তা করে না।
ঝাঁঝালো মন্তব্যের জবাবে সে আজকাল হেসে ফেলে, কখনো জিভ কেটে স্বীকার করে নেয় নিজের ভুল। দিদির প্রসঙ্গ তুলে খোঁটা দিতে চাইলে এমনভাবে কথা বলে যেন ডিভোর্স হওয়াটা বিয়ে করার মতোই স্বাভাবিক ঘটনা। আর এত কিছুর পরেও তার চোখের নিচে অন্ধকার জমা হয় না, ঘুমে উঁকি দেয় না দুঃস্বপ্ন, ত্বক একই রকম ঔজ্জ্বল্য বজায় রাখতে পারে। এই ম্যাজিকের জন্য সে মনে মনে 5 বছরের বিদেশবাসকেই কুর্নিশ জানায়। উপহারগুলো বড় ব্যাগের ভিতর গুছিয়ে রাখতে রাখতে ইলিনা বলল, সবর্ণাকে নিয়ে অত এম্বারেসড হতে হবে না তোমাকে, ও আমি সামলে নেব। প্রসূন দীর্ঘশ্বাস ফেলে সশব্দে। সামলে যে ইলিনা নেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তার, তবু মনের ভিতর কি একটা খচখচ করে। একমাত্র প্রিয় বান্ধবীকে কেন ডাকতে চাইছে না ইলিনা? জন্মদিনের আয়োজন এক কথায় চমৎকার। হল সাজানো, মেনু, সব আয়োজনই দুর্দান্ত। আমন্ত্রিতদের তালিকা একটু লম্বা হলেও সকলের মনের মতো। প্রত্যেকেরই চেনাশোনা বন্ধু বান্ধবকে মনে করে নেমন্তন্ন করেছে ইলিনা। তবু নিমন্ত্রিতদের মধ্যে ইলিনার ঘনিষ্ঠ কেউ নেই। এই ভাবনাটা কিছুতেই মন থেকে তাড়াতে পারছে না প্রসূন। এমনিতেই ইলিনার বন্ধু বান্ধব কম। এতদিন দেশের বাইরে থাকার ফলে যে কজন ছিল তাদের সঙ্গেও যোগাযোগ ছিন্ন প্রায়। মায়ের মৃত্যুর পর বাবা এতটাই অসুস্থ যে বাড়ি বয়ে আসতে পারবেন না। দিদি আপাতত মেয়ের কলেজে ভর্তির ব্যাপারে কলকাতার বাইরে। তাহলে সবর্ণা ছাড়া আর কে রইল? বাইরে থাকার সময়ই সবর্ণার সঙ্গে আলাপ হয়েছিল ইলিনার। সোশ্যাল মিডিয়ায় একটা রান্নার গ্রুপের সদস্য ছিল দুজনে, সেখান থেকেই পরিচয় এবং বন্ধুত্ব। তখন কথা হতো চ্যাটের মাধ্যমে। সারাদিন টিং টিং শব্দে মেসেজ আসত ইলিনার। সবর্ণার নাম দেখলেই মুখ উজ্জ্বল হয়ে উঠত। বিষয়টা খেয়াল করে মনের গভীরে অদ্ভুত আরাম পেত প্রসূন। বিয়ের পর যে কঠিন সময় সে কাটিয়ে এসেছে দেশে, তার ভার যেন লাঘব হতো খানিক। কলকাতায় ফিরে সবর্ণার সঙ্গে দেখা করেছে ইলিনা। প্রথম দেখা করার দিনটা এখনও বেশ মনে আছে প্রসূনের। বেরোনোর আগে প্রসূনের মাকে নিজে থেকেই বলেছিল সবর্ণার কথা। শুনে মুখ বেঁকিয়ে বৃদ্ধা বলেছিলেন, আমাদের সময় এত সুখ ছিল না, সংসারের কাজে দম ফেলার সময় পেতাম না, সেই বোঝা আজও বয়ে বেড়াচ্ছি। কথাটা শেষ হওয়ার আগেই লজ্জায় আশঙ্কায় মুখ শুকিয়ে গিয়েছিল প্রসূনের। এর আগেও তো এই রকম পরিস্থিতিতে পড়েছে সে। ইলিনা হয়তো মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে, ঠিক তখনই সংসারে কাজের কথা তুলে মুখ ভার করে ফেলতেন প্রসূনের মা। ইলিনা কাঁধ থেকে ব্যাগ নামিয়ে শাড়ি পাল্টে কাজে লেগে পড়ত। প্রসূন রাগ করত, প্রতিবাদ করতে চাইত। ইলিনা বাধা দিত প্রতিবারের মতো। আড়ালে বলতো, জানো দিদির ডিভোর্স কেন হয়েছিল? শাশুড়ির সঙ্গে অশান্তি থেকে। মা খুব আঘাত পেয়েছিল। অনিকদা প্রথম প্রথম দিদিকে সাপোর্ট করত, কিন্তু যতই হোক মা তো একা হাতে ছোট থেকে বড় করেছে, মনে মনে দুর্বল হয়ে পড়ত। ডিভোর্সের পর বাবা খুব চুপচাপ হয়ে গেছে। আমি বাবাকে আর আঘাত দিতে চাই না প্রসূন। মন দমে যেত প্রসূনের। পুজোয় ঠাকুর দেখতে যাওয়ার আগে ঘরের যাবতীয় কাজ সেরে তবে বেরোতো। কোনোদিন বাইরে খেতে গেলে এক গাদা মিথ্যে বলে যেতে হতো। ব্যাগে লুকিয়ে আনা লিপস্টিক গাড়িতে বসে ঠোঁটে দিত। একটা দুল নিজের জন্য কিনলেও কত যে কৈফিয়ত দিতে হতো তার হিসাব নেই। আর এই কৈফিয়ত জবাবদিহির মাঝে শীর্ণ থেকে শীর্ণতর হতে থাকত ইলিনা। সবর্ণার সঙ্গে এমনকি প্রশ্নেরও আলাপ নেই সরাসরি, ছবি দেখেছে। স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো না হলেও চেহারায় সে ছাপ নেই খুব একটা। সবর্ণার থেকে ওর স্বামীর গল্প বেশি শুনেছে সে ইলিনার মুখে। খুব বদমেজাজি আর খিটখিটে প্রকৃতির মানুষ। বাইরে লোকের সামনে খুব ভদ্র, আর আসল রূপ ফোটে বউকে একা পেলে। পান থেকে চুন খসলেই অশ্রাব্য গালিগালাজ খোঁটা দেওয়া শুরু হয়ে যায়। সবর্ণা ছোট থেকেই অনাথ।
সেই নিয়েও অভিযোগ করতে ছাড়ে না ওর বর। আশ্রমে বড় হয়েছে বলেই নাকি ওর মধ্যে গুছিয়ে সংসার করার ক্ষমতা কম ইত্যাদি। শুনতে শুনতে প্রসূন বলেছিল, তোমার বন্ধুকে থানায় যেতে বলো না কেন? ভার্বাল অ্যাবিউজের চার্জ আনতে পারে তো। শুনে দীর্ঘশ্বাস ফেলেছিল ইলিনা। আস্তে আস্তে বলেছিল, সব সমাধান কি আর থানা পুলিশ করে হয় গো? তাহলে কিসে হয়? পাল্টা জানতে চেয়েছিল প্রসূন। কোনো উত্তর দেয়নি ইলিনা, চুপ করে থেকেছে। পরের দিন সকালে ইলিনাকে তৈরি হতে দেখে অবাক হলো প্রসূন। গতকাল অনেক রাত অবধি জন্মদিনের পার্টি চলেছে। বাচ্চারা ঘুমিয়ে পড়লেও বড়রা নিজেদের মতো করে আড্ডা চালিয়ে গেছে মধ্যরাত অবধি। সকলেই ইলিনার প্রশংসায় পঞ্চমুখ। পাড়ার দু একজন তো চাপা গলায় বলেই ফেললেন, অমন দজ্জাল শাশুড়ি আর জেঠি শাশুড়ির সঙ্গে যে বউ কিভাবে থাকে সে এক বিস্ময়। স্বামীকে তাকিয়ে থাকতে দেখে ইলিনা ব্যস্ত গলায় বলল, আজ একবার সবর্ণার সঙ্গে দেখা করতে যাব, বুঝলে? ডেকেছে। প্রসূন সামান্য বিরক্ত গলায় বলল, দেখেছ, আমি আগেই বলেছিলাম ঠিক একটা গিফট ধরিয়ে দেবে, দেখবে এখন ভালো লাগবে। ইলিনা অপ্রস্তুত হলো না এতটুকু। বলল, ও নিয়ে চিন্তা করো না, আমি বলেছি লাঞ্চ অন মি। বেরোনোর সময় শাশুড়িকে বলতে গিয়ে ধাক্কা খেল ইলিনা। টিভি থেকে চোখ না সরিয়ে উনি বললেন, দেখে বেরিও, দরজার পাশে ঝাঁটা রাখা আছে। চাতালে যা শ্যাওলা পড়েছে, আজ যেমন করে পারি একটু পরিষ্কার করব। ইলিনা অবাক হওয়া গলায় বলল, একদম না মা, কিছুতেই তুমি ও কাজ করবে না। আমি আর মালতী মিলে কাল যা করার করব। তোমার এমনিতেই এত কাজের চাপ। বৃদ্ধা চুপ করে যান। ইলিনা আলতো হাতে শাশুড়িকে জড়িয়ে ধরে বলে, আর কত কষ্ট করবে বলো তো, আরাম করো, আমি তো আছি। শান্ত হয়ে যান বৃদ্ধা। টিভি থেকে চোখ সরিয়ে একবার দেখেন পুত্রবধূকে। মনের ভিতর ধাঁধা লাগে যেন। মেয়েটা কি আচমকা খুব ভালো হয়ে গেল, নাকি চালাকি শুরু করলো? গম্ভীর গলায় তিনি স্ত্রীকে বললেন, হয়ে গেলে মনে করে ফোন করে দিও, চলে আসব। সবর্ণা স্বামীর বাহু জড়িয়ে গাল ঠেকায়, বলে, এইটুকুর জন্যে ছুটি না নিলেই নয়? তুমি বাড়িতে থাকলে ভালো লাগে আমার এভাবে আসতে? নেহাত গিফটটা দিতে হবে তাই এসেছি। ওর শ্বশুর শাশুড়ি যা যন্তর, বাব্বা! একমাত্র নাতি, তারও জন্মদিন করতে দেবে না। সুমসুমের জন্য কেনা উপহারটা কিনে বেরিয়ে আসে গাড়ি থেকে। রেস্তোরাঁর শীতলতায় মুখোমুখি হয় দুই বন্ধু। মেনু কার্ড খুলে চটপট অর্ডার করে, চিকেন চাউমিন আর চিলি চিকেন। এমনটাই করে প্রতিবার। খাবার পছন্দ করতে অতিরিক্ত সময় খরচ করতে চায় না কেউই। ইলিনা বলে, এত অসভ্য মহিলা ঠিক বেরোনোর মুখে ঝাঁটাটা রেখে দিয়েছে। গত সপ্তাহেই চাতালের শ্যাওলা পরিষ্কার করেছি, কাজের লোক নাকি পারে না। আসলে আমার হাড়মাস কালি না করলে শান্তি পায় না বজ্জাত বুড়ি। সবর্ণা হিসহিসিয়ে বলে, হাজার করেও এদের বদলাতে পারবি না, পাজির পা ঝাড়া সব কটা। দেখলি না, অফিসের কামাই করেও আমাকে নামিয়ে দিয়ে গেল সন্দেহ। এরপর বলবে ছবি পাঠাও, ভাবতে পারিস? মাঝে মাঝে কি মনে হয় বলতো, বুড়ির চুল ধরে দেওয়ালে মাথাটা ঠুকে দিই, আপদ চুকে যাক, জীবনটা শেষ করে দিল আমার। ছলছলে চোখে ইলিনা ঝাঁপি খুলে দেয় অতীতের। যতবার দেখা হয়েছে এইভাবেই ওরা উগড়েছে সমস্ত আগুন। এত বিশ্বাস, এত নিরাপত্তা আর কেই বা দিয়েছে তাকে? শুধু কান্না নয়, বিচারের ভয় না পেয়েও যার সামনে রাগ দেখানো যায়। রেস্তোরাঁর ঠান্ডা ঘরে প্রতিবারের মতো এবারও ছড়িয়ে পড়ে বিন্দু বিন্দু আগুনের ফুলকি। তাহলে আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতেও পারো। এবং আমাদের গান গল্প কথা পরিবারের সঙ্গে যুক্ত থাকতে চাইলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার গল্প এলেই সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। রবিবার মানেই গান, গল্প, কথা উইথ পৌলমী।